বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও, যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 1 আগস্ট, 17 শ্রাবণ এবং ফার্সি 10 মুরদত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/pn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট।
এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইহুদিবাদী ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেয়, আফ্রিকান দেশগুলোর মধ্যে বিরোধ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পেলেও ওই মহাদেশের 13টি দেশ এই ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে ইসরায়েলকে অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেছে। এছাড়া বাংলাদেশে গ্রামে গ্রামে ডেল্টা ভেরিয়েন্ট করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এর ফলে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। বাংলাদেশের গ্রামে গ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের শেষ মুহূর্তে নিয়ে আসা হচ্ছে শহরে বা রাজধানীর হাসপাতালে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির অভিষেক হচ্ছে 3 আগস্ট। আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাবেন সর্বোচ্চ নেতা। তুরস্কের দাবানল নেভাতে অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে ইরান, জানালেন প্রেসিডেন্ট এরদোগান। বিমানটি একসঙ্গে পানি ঢালবে 30 টন। বাংলাদেশে শোকের মাস আগস্ট শুরু। 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের জড়িতদের তথ্য উদ্ঘাটনের প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতে বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছে বলে অখিলেশ যাদবের অভিযোগ। বিশ্ব সংবাদ শুনলেন। শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি আগামী মঙ্গলবার তার দেশের সব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেবেন। অভিষেক অনুষ্ঠানে সাইদ ইব্রাহিম রাইসি ইরানের 13তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ নেতার কাছ থেকে অনুমোদন গ্রহণ করবেন। অনুষ্ঠানে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এবং ইব্রাহিম রাইসি ভাষণ দেবেন। এছাড়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি আগামী 5 আগস্ট শপথ নেবেন। এ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন অনেক দেশের প্রেসিডেন্ট এবং মন্ত্রী পর্যায়ের অতিথি। ইরানের জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে। গত 18 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাইদ ইব্রাহিম রাইসি শতকরা 62% ভোট পেয়ে ভূমিধস বিজয় লাভ করেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন। তুরস্কের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নেভাতে ইরান দমকল বিমান পাঠিয়েছে বলে খবর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। তিনি দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনের জন্য মঙ্গলবার তুরস্কের আন্তালিয়া প্রদেশের মানাবগাদ শহরে পৌঁছে কথা জানান। এরদোগান বলেন, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নি নির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের দমকল বিমানের ছবি সহ একটি টুইটার বার্তা প্রকাশ করেছে। এই ছবিতে দেখা যাচ্ছে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চল এক্সেলস নৌঘাটিতে ইরানের একটি ইলিউশন 76 বিমান অবতরণ করেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরানের বিমানটি একসঙ্গে 30 টন পানি বহন করতে পারে। তুরস্কের দক্ষিণাঞ্চল 17টি প্রদেশের অন্তত 70টি এলাকার জঙ্গলে দাবানল ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত 24 ঘণ্টার সেনা অভিযানে বিদেশি জঙ্গি সহ 131 তালেবান সদস্য নিহত হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাবুল থেকে IRIB তথ্য জানিয়েছে। ওই মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের 8টি প্রদেশ বিশেষ করে হেরাত, কান্দাহার ও গজনিতে গত একদিনের সেনা অভিযানে এসব তালেবান নিহত, অপর 65 জন আহত হয়েছে। অভিযানে তালেবানের পেতে রাখা বেশ কয়েকটি মাইন ফিল্ড ধ্বংস করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির বাদাখশান প্রদেশে তালেবানের হয়ে লড়াই করা 2 চেচেন নাগরিককে হত্যা করার দাবি করেছে। আফগান বার্তা সংস্থা আওয়ার খবরে বলা হয়েছে, শনিবার বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলায় চালানো এক বিমান হামলায় অন্তত 21 তালেবান সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে 3 জন কমান্ডার ও 2 চেচেন নাগরিক ছিল। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 41 মিটার ব্যান্ডে। 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িতদের তথ্য উদ্ঘাটনে প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দলের লোক কি করে জড়িত থাকলো। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 আগস্টের হত্যাকাণ্ডের জন্য জেনারেল জিয়াউর রহমানকে পুনরায় অভিযুক্ত করে বলেছেন, ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটা একদিন বের হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে শোকের মাস আগস্টের প্রথম দিনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অংশ নেন। তার পিতার হত্যা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই হত্যার বিচার হয়েছে, তবে এই ষড়যন্ত্রের পেছনে কারা ছিল একদিন সেটাও আবিষ্কার হবে। কিন্তু আমাদের কাজ একটা ছিল, প্রত্যক্ষভাবে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার করা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় বিস্ময় প্রকাশ করে বলেন, আমার অবাক লাগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দলের যারা ছিল তারা কি করে জড়িত থাকলো। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকুরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়, বিপুল অর্থের মালিক করে দেয়। জিয়ার পথ ধরে জেনারেল এরশাদ এই খুনিদের রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হবার সুযোগ দেয়, এমনকি ভোট চুরি করে পার্লামেন্টের মেম্বার করে। তার থেকে এক ধাপ উপরে গিয়ে খালেদা জিয়া খুনি রশিদকে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে, আর এক খুনিকে পার্লামেন্টে মেম্বার করে এবং তাদেরকে পুরস্কৃত করে। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা ভাই সব হারিয়েছি, কিন্তু একটা আদর্শকে নিয়েই পথ চলি। যে কথাগুলো ছোটবেলা থেকে বাবার মুখে শুনেছি, সেই স্বপ্নটাকে আমার বাস্তবায়ন করতে হবে। বিশ্ব দরবারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মতিয়া চৌধুরী দুস্থ কৃষকদের মধ্যে খাদ্য বিতরণ করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firstoday.com/bn। আবার ফিরছে বিশ্ব সংবাদে। বাংলাদেশে প্রতি মাসে 1 কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই পরিকল্পনার সমালোচনা করে বিএনপি বলেছে, টিকা প্রাপ্তির নিশ্চয়তা ছাড়া এ ধরনের ঘোষণা প্রতারণা ছাড়া কিছু নয়। আজ এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে আজ এই সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব। সভার সিদ্ধান্তের কথা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার এখন পর্যন্ত টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রুটম্যাপ জনগণের সামনে দিতে পারেনি। টিকা প্রাপ্তির কোন নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার, যা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। প্রতি মাসে 1 কোটি ডোজ দেওয়ার জন্য টিকা প্রাপ্তির উৎস সরকার এখন পর্যন্ত জানাতে পারেনি। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াতে ই-রাবণ ব্যবহার করছে। তাদের মোকাবেলায় দলীয় কর্মীদের সতর্ক করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াতে ই-রাবণ ব্যবহার করছে। আজ রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল আজ তক হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। অখিলেশ যাদব সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা বিজেপি কর্মীদের ই-রাবণ বলে অভিহিত করেন এবং বলেন, তাদের মোকাবিলায় দলীয় কর্মীদের সতর্ক করা হয়েছে। এ প্রসঙ্গে আজ রোববার ভারতের পশ্চিমবঙ্গের উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ রেডিও তেহরানকে বলেন,
এভাবে বিভাজন ঘটিয়ে তারা ভোট যুদ্ধে সুবিধা পাওয়ার চেষ্টা চালায়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি এই ধরনের কৌশল নিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে 2021 বিধানসভা নির্বাচনে। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনেও মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে, কারণ করোনা ভাইরাসে মানুষের মৃত্যু মিছিল ঠেকাতে ব্যর্থ হয়েছে রাজ্যের বিজেপি সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে মানুষজন ক্ষোভে ফুঁসছে। আসন্ন নির্বাচনে ভোট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। যোগী সরকারের পতন সুনিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। বলছিলেন ফারুক আহমেদ। এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগ প্রত্যাখ্যান করে উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র মনীষ শুক্লা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিনি যাদেরকে ই রাবণ বলে উল্লেখ করছেন তারা আসলে ই যোদ্ধা, যারা সমাজবাদী পার্টির আসল চেহারা উন্মোচন করছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। ফিলিস্তিনের অধিকৃত আল কুদস জেরুজালেম শহরে শেখ জারাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে হামলা ও ধরপাকড় অভিযান চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা। শেখ জারাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের বহিষ্কার করার চেষ্টা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যায়, শেখ জারাহ শরণার্থী শিবিরের সমস্ত এলাকায় ইহুদিবাদী সেনারা দাপিয়ে বেড়াচ্ছে এবং একজন বিক্ষোভকারীকে জোর করে মাটিতে ফেলে চেপে ধরেছে। ফিলিস্তিনের অন্য কয়েকটি গণমাধ্যম যে ছবি প্রকাশ করেছে তাকে দেখা যায় বিক্ষোভে অংশ নেওয়া যে লোকজনের উপর ইসরায়েলি সেনারা ব্যাপক অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে হামলা চালাচ্ছে। ইরাকের পূর্বাঞ্চল দিয়ালা প্রদেশের গ্রামাঞ্চল থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি। দিয়ালা প্রদেশের সঙ্গে প্রতিবেশী ইরানের সীমান্ত রয়েছে। অভিযানের কমান্ডার তালিব আল মুসাবি এক বিবৃতিতে বলেছেন, তার বাহিনীর যোদ্ধারা এরই মধ্যে দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার উত্তরাঞ্চলে পৌঁছে গেছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে বাকুবা শহরের দূরত্ব 50 কিলোমিটার। তিনি বলেন, হামরিন উপত্যকা একটি এলাকা থেকে এর মধ্যে হাশদ আশ-শাবির যোদ্ধারা অভিযান চালিয়ে দায়েশকে হটিয়ে দিয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় লোকজনের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল দায়েশ সন্ত্রাসীরা। তিনি জানান, অভিযান সফলভাবে সম্পন্ন করেছে তার বাহিনী। তিউনিসের সবচেয়ে বড় রাজনৈতিক দল আন নাহাতার নেতা রাশেদ ঘানুচি বলেছেন, তার দেশে স্বৈরশাসনের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার ঘটনাকে হুমকি মনে করছে সংযুক্ত আরব আমিরাত। এজন্য তারা তিউনিসের চলমান রাজনৈতিক সংকটকে সমর্থন করছে। তিউনিসের প্রেসিডেন্ট কায়েস সাইদ গত রোববার আকস্মিকভাবে প্রধানমন্ত্রী হিসেন মেছিনি সহ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করেন এবং দেশের জাতীয় সংসদ 1 মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। এর মধ্যে তিনি দেশের রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। পাশাপাশি অন্তত 2 জন সংসদ সদস্যকে গ্রেফতার করেছেন। প্রেসিডেন্ট সাইদের এসব পদক্ষেপকে তিউনিসিয়ার বিরাট সংখ্যক জনগণ ভালো চোখে দেখছেন না। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। এখন শুনবেন আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা পাওয়ার বিষয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছেন সহকর্মী রেজান হোসেন। আলজেরিয়া সরকার জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দিতে হলে অবশ্যই ফিলিস্তিন সরকারের প্রতি এই ইউনিয়নের জোরালো সমর্থন থাকতে হবে। ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পেলেও ওই মহাদেশের 13টি দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, ইরিত্রিয়া, সেনেগাল, তানজানিয়া, নাইজার, কোমোরোস, গ্যাবন, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, লাইবেরিয়া এবং সিশেল এন্ড নাইজার এই ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে ইসরায়েলকে অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেছে। এই দেশগুলো বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে আলজেরিয়া যে পদক্ষেপই নেবে তার প্রতি তাদের সমর্থন থাকবে।
এর আগে নামিবিয়া সরকারও ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার বিরোধিতা করে বলেছিল এই পদক্ষেপ আফ্রিকান ইউনিয়নের নীতিমালা ও লক্ষ্যের পরিপন্থী। ইসরায়েলের বিরুদ্ধে আফ্রিকার 14টি দেশের এই শক্ত অবস্থান থেকে বোঝা যায় ইসরায়েল আফ্রিকার বিভিন্ন সংস্থার সাথে সংযুক্ত হওয়ার পাশাপাশি সুদান ও মরক্কোর মতো আফ্রিকার অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার জন্য ব্যাপক চেষ্টা চালালেও বহু দেশ ইসরায়েলের এই আবেদনে সাড়া দেয়নি। বাস্তবতা হচ্ছে গত 20 বছর ধরে ইহুদিবাদী ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পাওয়ার জন্য এবং ওই অঞ্চলের সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে আসছে। সুদান ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইসরায়েল এটাকে আফ্রিকান ইউনিয়নে প্রভাব বিস্তারের জন্য বিরাট সুযোগ হিসেবে দেখছে এবং নিজের প্রভাবকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ওই ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পায়। কিন্তু আলজেরিয়ার নেতৃত্বে আফ্রিকার বহু দেশ ইসরায়েলকে এই পদ দেওয়ার তীব্র বিরোধিতা করে এই ইউনিয়ন থেকে ইসরায়েলকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লা মামরা বলেছেন, অন্য দেশগুলোর সঙ্গে কোন রকম পরামর্শ না করেই ইসরায়েলকে এই ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে, তাই আমরা এ ব্যাপারে নীরব বসে থাকতে পারি না। এর আগেও ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছিল, কিন্তু 2002 সালে সেই মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল। গত 22 জুলাই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান তারা আফ্রিকান ইউনিয়নে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভেরিয়েন্ট করোনা ভাইরাস। গ্রাম থেকে শহরে চিকিৎসা করতে আসা রোগীরা হাসপাতালগুলোতে পড়েছেন চরম সিট সংকটে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি। বাংলাদেশের গ্রামে গ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের শেষ মুহূর্তে নিয়ে আসা হচ্ছে শহরে বা রাজধানীর হাসপাতালে। এই অবস্থায় শেষ পর্যন্ত তাদের অনেকেই 2-1 দিনের বেশি বাঁচিয়ে রাখা যাচ্ছে না, ফলে বাড়ছে মৃত্যুর সংখ্যা। যারা মারা যাচ্ছে এরা বেশিরভাগই আসছে গ্রাম থেকে এবং আসছে একেবারে শেষ পর্যায়ে। হাসপাতালের শয্যা সংকট, আইসিইউ সংকট আর অক্সিজেন সংকটের বিষয় এখন নিজেদের দুর্ভাগ্য বলে মেনে নিয়েছে ভুক্তভোগীরা। আইসিইউর জন্য কিন্তু 4 দিন পরে আমার আম্মা মারা গেছে, কোনো আইসিইউ পাই নাই। যে পরিমাণ অক্সিজেন লাগতেছে বা লাগছে আমরা ওইভাবে পাচ্ছি না। আর আইসিইউতে বলছে যে 10 রোগীর পরে আইসিইউতে চান্স পাওয়া যাবে। এদিকে চিকিৎসার ব্যয়ভার মেটাতে না পেরে অনেক রোগীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন স্বজনেরা, ফলে বাড়িতেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। দৈনিক 3 থেকে 4,000 টাকা দরকার পড়ে। ইঞ্জেকশন গুলো আমার কিনে আনতে হয়, ওষুধগুলো কিনে আনতে হয়, 3টা লোক খাওয়ান লাগে, টাকা লাগে। সকালবেলা আমার বাড়ির মধ্যে ফোন দিয়েছিলাম, আমার ভাই বলছে টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারো রাখো, না পারলে এখানে নিয়ে যাবো, এখন টাকা ছাড়া তো কিছু হইতে পারছে না। রোগীটা আপনার উত্তরা একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করাইছিলাম। রাত্রেবেলা উনি ডাক্তার বলতেছে ওনার করোনা পজিটিভ। তো পজিটিভ বলার পরে ওইখানে আপনার ব্যবহার 65,000 টাকা রাখছে একদিনে। লকডাউন থাকার কারণে আমার ইনকামটা বন্ধ, আমি বিজনেস করতাম, আমার বিজনেসও বন্ধ। আসলে আমাদের জমানো যে টাকা ছিল অনেক টাকাই আসলে আমি শেষ করে ফেলছি, এখন আমি আসলে ঋণগ্রস্ত হয়ে গেছি। এরকম অবস্থায় দেশের বিশিষ্ট নাগরিক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজ বলেছেন, করোনা পরিস্থিতিতে সরকারের ভুলের কারণে মানুষ মরছে। আজ রোববার দুপুরে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে এক নাগরিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ভুলের কারণে মানুষ মরছে, সরকারের ভুলের কারণে শিক্ষা ধ্বংস হচ্ছে, সরকার ভুল পথে হাঁটছে। ভুল পথে হাঁটলেও সংশোধন করা যায়, কিন্তু সরকারের সংশোধন করার কোনো ইচ্ছা নেই। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজনৈতিক দলকে ছোট করা ছাড়া সরকারের আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। প্রধানমন্ত্রীর কথা আর কাজে মিল নেই। সরকার আজ যেটা বলছে কাল সেটা মানছে না। সরকার লকডাউন করেছে, নিজেই লকডাউন মানছে না। লকডাউন মানার জন্য গরিব মানুষদের উপরে অত্যাচার করছে। কলকারখানা খোলার ব্যাপারে দ্বিমত নেই উল্লেখ করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, কলকারখানা খোলার ব্যাপারে কতগুলো নিয়ম আছে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে, টিকা দিতে হবে। গার্মেন্টস মালিকদেরও দায়িত্ব আছে, তারা তো শ্রমিকদের টিকা দিয়ে কারখানা চালাতে পারে। যে শ্রমিকের কাঁধে ভর করে তারা এতদিন এত লুটপাট করেছে, বেগমপাড়া করেছে, মালয়েশিয়ায় বাড়ি
করে এসে বিদেশে টাকা পাচার করেছে সেই শ্রমিকদের জন্য টিকার টাকা তারাই জোগাড় করে দিতে পারেন। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, সরকারের অদূরদর্শিতা, জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করা এবং সরকারের বাণিজ্যিক স্বার্থ, এই তিনটি কারণে বাংলাদেশ আজ বিপদগ্রস্ত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। এবার সংক্ষিপ্ত সংবাদ। বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টেইলর বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে ইরাকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোন অভিপ্রায় আমেরিকার নেই। তিনি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজির সঙ্গে এক সাক্ষাতে একথা জানান বলে ইরাকি বার্তা সংস্থা নাস নিউজ জানিয়েছে। ওমান সরকার ঘোষণা করেছে, সম্প্রতি দেশটির উপকূলে একটি ইসরায়েলি জাহাজে হামলা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সত্য নয়। জাহাজটি ওমানের আঞ্চলিক পানিসীমার বাইরে হামলার শিকার হয়েছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির অভিষেক হচ্ছে 3 আগস্ট। আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাবেন সর্বোচ্চ নেতা। তুরস্কের দাবানল নেভাতে অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে ইরান, জানাল প্রেসিডেন্ট এরদোগান। বিমানটি একসঙ্গে পানি ঢালবে 30 টন। বাংলাদেশে শোকের মাস আগস্ট শুরু। 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িতদের তথ্য উদ্ঘাটনের প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতে বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াতে ই-রাবণ ব্যবহার করছে বলে অখিলেশ যাদবের অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত খোদা হাফেজ।